আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিনক্রোনাস জেনারেটর। অর্থাৎ একটা সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সার্কিট ডায়াগ্রামটা দেখব এবং সেই সার্কিটের বিভিন্ন প্যারামিটারস কোনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে সেটা সম্বন্ধে আমরা জানব। তো সিনক্রোনাস জেনারেটরে আমরা যদি একটু থিওরিটা রিকল করি, থিওরিটা অনেকটা এরকম ছিল যে সিনক্রোনাস জেনারেটরে আমার একটা রোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য ডিসি কারেন্ট অ্যাপ্লাই করা হয়, তাই না? রোটরে একটা কয়েল থাকে, সেখানে আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে সেখানে একটা নর্থ পোল একটা সাউথ পোল ক্রিয়েট হয়। তারপর বাহিরে স্টেটরের কিছু কয়েল থাকে, এগুলো হচ্ছে স্টেটরের কয়েল। তখন কি হয়, আমরা যখন এই রোটরটাকে এখানে ঘোরাতে থাকি এই স্পেসের মধ্যে, তখন এই রোটরের যে নর্থ পোল সাউথ পোল দ্বারা তার যে ম্যাগনেটিক ফিল্ড ছিল, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স ছিল, তার এই চুম্বক বলরেখাগুলা এই আর্মেচারের কয়েলগুলাকে স্টেটরে কাট করে। অর্থাৎ এই কয়েলগুলাতে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের কারণে ভোল্টেজ জেনারেট হয়। সাপোজ এ কয়েলে একটা ভোল্টেজ পাওয়া যায়, বি কয়েলে একটা ভোল্টেজ পাওয়া যায়, সি কয়েলে একটা ভোল্টেজ পাওয়া যায়। আর রোটরকে আমরা কি করি, বাহির থেকে মেকানিক্যালি কোনো একটা ফোর্সের মাধ্যমে ওকে এখানে ঘুরাই। তাহলে আমরা ইনপুটে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করি এবং সেটা রোটরকে বাহির থেকে ঘোরায় এবং সেই মেকানিক্যাল এনার্জিটা কি হয়, ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে এখানে ইলেকট্রিক্যাল ভোল্টেজে রূপান্তরিত হয়। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, তুমি যদি খেয়াল করো রোটরে যখন তুমি এখানে ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করে দিলে, তারপর রোটরে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেই ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরের কয়েলকে কাট করলো। তখন স্টেটরে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী একটা ভোল্টেজ তৈরি হলো এবং আমরা যদি লোড কানেক্ট করি এখানে, তাহলে একটা কারেন্টও ফ্লো হবে। এখন এই কয়েলে যখন কারেন্টটা ফ্লো হবে, তখন এই কয়েলেরও একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তারও একটা নর্থ পোল সাউথ পোল থাকবে, তাই না? তো তার নর্থ পোল সাউথ পোল কি করতে পারে, এইখানে যে মেইন ম্যাগনেটিক ফিল্ডটা ছিল সেই ম্যাগনেটিক ফিল্ডকে, এখন মাত্র যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো স্টেটরে, সেটা কি করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে, তাই না? অথবা স্ট্রেংথেন করে দিতে পারে। দুইটার একটা হতে পারে। বেশিরভাগ কেসে মেইন ফিল্ডকে সে উইকই করে। এই যে রিয়েকশন, এই রিয়েকশনটাকে বলা হয় আর্মেচার রিয়েকশন। ঠিক আছে? অর্থাৎ ইফেক্ট অফ আর্মেচার ফিল্ড টু দ্য মেইন ফিল্ড। ঠিক আছে, ইফেক্ট অফ আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড টু দ্য মেইন ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন এজ আর্মেচার রিয়েকশন। তো আর্মেচার রিয়েকশনের কারণে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেইন ফিল্ডের ফ্লাক্সটা দুর্বল হয়ে যায়, কারণ এখানে সেকেন্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, এই কয়েলে একটা আসবে, এই কয়েলে একটা, এই কয়েলে একটা। তো এদের ম্যাগনেটিক ফিল্ড গুলার যদি রোটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন থাকে, ওর নর্থ পোল যেদিকে এই কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো তারও নর্থ পোল ঠিক একই দিকে, তখন কি হবে, ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড এখানে স্ট্রং হয়ে যাবে। এটাও আর্মেচার রিয়েকশন। আবার যদি উল্টা হয়, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো সেটা রোটরের ম্যাগনেটিক ফিল্ডের উল্টা, রোটরের ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল যেদিকে, ওর ক্রিয়েট হওয়া ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল তার উল্টা দিকে, তাহলে দুইটা মিলে এখানে ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে আর্মেচার রিয়েকশন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আর্মেচার রিয়েকশনটা বুঝতে পারলাম। আমরা যদি এখন আবার একটু আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন একটু ব্যাক করি, এখানে কিছু টার্ম বলা হচ্ছে, সেই টার্মগুলা কি আমরা একটু দেখি। এখানে যে ইন্টারনাল ভোল্টেজটা জেনারেটরের ভিতরে জেনারেট হবে, ঠিক আছে, দ্য ইন্টারনাল ভোল্টেজ ইএ ইজ নট ইউজুয়ালি দ্য ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স এট দ্য টার্মিনাল। অর্থাৎ জেনারেটরের ভিতরে যে ভোল্টেজটা জেনারেট হয়, কিভাবে জেনারেট হয়, রোটর ঘূর্ণনের ফলে স্টেটরে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স কাটার কারণে স্টেটরে ভোল্টেজ জেনারেট হয়, সেই ভোল্টেজটা মনে করো ইএ। এই ইএ ভোল্টেজটাই কিন্তু স্টেটরের যে টার্মিনাল, সেই টার্মিনালে কিন্তু পাওয়া যায় না।
ইএ ভোল্টেজটা এখানে জেনারেট হলো, সাপোজ এটা স্টেটরের কয়েল, এই যে টার্মিনাল এখানে আর ইএ পাওয়া যায় না। ঠিক আছে, এর বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলোই আমরা দেখব এবং এটা থেকেই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসবে। একটা মেইন কারণ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যেটা বুঝি, এই যে ভোল্টেজটা এখানে জেনারেট হলো স্টেটরের কয়েলে, এটা বাইরে আসার সময় ওকে কি করতে হবে, এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ফেস করে ওকে এখানে আসতে হবে না? তাহলে এই কারেন্টটা যখন এই কন্ডাক্টর দিয়ে ফ্লো করবে, এই কন্ডাক্টর রেজিস্ট্যান্সের কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো এর কারণে কি হতে পারে, এই ভোল্টেজটা আর্মেচার ভোল্টেজ চেয়ে একটু কম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কন্ডাক্টর রেজিস্ট্যান্সের কারণে কিছু ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ তুমি এখানে ইএ ভোল্টেজ জেনারেট হলো, কিন্তু এই কন্ডাক্টরের যে টার্মিনাল সেটা ওপেন, অর্থাৎ এখানে আমরা কোনো লোড অ্যাপ্লাই করি নাই। আগে যেটা বললাম একটু আগে, সেটা লোড দেওয়ার কারণে বললাম, লোড দিলেই তো কারেন্ট ফ্লো হবে, নাহলে তো কারেন্ট ফ্লো হওয়ার কোনো কারণই নেই। এখন তুমি লোড অ্যাপ্লাই করলা না, তাহলে কি হলো, তাহলে তো এখানে আর কারেন্ট যেতে পারতেছে না। কারেন্টে যদি না যায় তাহলে আই আর যে ভোল্টেজ ড্রপ, কারেন্টের মান শূন্য, তাহলে মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। অর্থাৎ ওপেন সার্কিট অবস্থায় তুমি জেনারেটরের টার্মিনালে যে ভোল্টেজটা পাবা, ভি5, সেই ভোল্টেজটা কি হবে, জেনারেটেড ভোল্টেজের সমান হবে, কারণ ওপেন সার্কিট অবস্থায় তো কোনো রেজিস্ট্যান্সের ড্রপ এখানে হয় নাই। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিট অবস্থাতে আউটপুট ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজের সমান হয়, আর ক্লোজ সার্কিট অবস্থাতে বা লোড কানেক্টেড অবস্থায় কি হয়, টার্মিনাল ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজ চেয়ে একটু কম হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি জেনারেটরের ভিতরে যে ভোল্টেজটা জেনারেট হবে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে ইএ, আর টার্মিনালে আমরা যে ভোল্টেজটা পাবো পার ফেজে, সেই ভোল্টেজটা হচ্ছে ভি5। ঠিক আছে, ফেজ কেন বলতেছি, এখানে তো আমি যদি তিনটা কয়েল প্লেস করি তাহলে তো থ্রি ফেজ, এ বি সি, আমরা যে কোনো একটা কয়েলের ভোল্টেজ নিয়ে আলোচনা করতেছি। তাহলে ওই কয়েলের ভিতরে জেনারেট ভোল্টেজ ইএ এবং এর টার্মিনাল ভোল্টেজ ভি5। এবং আমরা ধরে নিচ্ছি যে when there is no armature current flowing in the machine, অর্থাৎ এই মেশিনে কোনো আর্মেচার কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এই সেন্টেন্সটা একটু আবার যদি রিড করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হচ্ছে, ইনফ্যাক্ট দ্য অনলি টাইম দ্য ইন্টারনাল ভোল্টেজ ইএ ইজ দ্য সেম এজ দ্য আউটপুট ভোল্টেজ ভি5। এটা তো আমরা তখন বললাম, ইএ কখন ভি5 সমান হবে, যদি কোনো আর্মেচারে কোনো কারেন্ট ফ্লো না হয়। এই কারেন্টটা কখন ফ্লো হয় না, যখন কোনো লোড থাকে না। ঠিক আছে, আচ্ছা, আর লোড থাকলে ইএ আর ভি5 কি হয় না, সমান হয় না, ভি5টা একটু কম হতে পারে। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, ভি5 কি কম হবে না বেশি হবে, কখন কম হবে কখন বেশি হবে, নাকি সমানই হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা কিসের উপর ডিপেন্ড করে, যে জেনারেটেড ভোল্টেজ আর টার্মিনাল ভোল্টেজের মানটা কেমন হবে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দ্য ডিস্টরশন অফ এয়ার গেট ম্যাগনেটিক ফিল্ড বাই দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য স্টেটর কল্ড আর্মেচার রিয়েকশন। এটা তো আমরা অলরেডি একটু আগে ডিসকাস করছি যে আর্মেচার রিয়েকশন কাকে বলে, সেটা তো আমরা বললাম। তো আর্মেচার রিয়েকশনের কারণে অ্যাকচুয়ালি কি হয়, মেইন ফিল্ডের ফ্লাক্সটা কি হয়, ডিস্টর্টেড হয়ে যায় না। রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল নর্থ পোল এবং সাউথ পোল, এই নর্থ পোল সাউথ পোলের কারণে স্টেটরে যখন কারেন্ট ফ্লো হয় স্টেটর কয়েলে, সেই স্টেটর কয়েলে কি হয়, আরেকটা ফিল্ড তৈরি হয়। তো সেই ফিল্ডের কারণে মূল ফিল্ডের যদি স্ট্রেন্থ বেড়ে যায়, এটাও তো মূল ফিল্ডের ডিস্টরশন, আবার মূল ফিল্ড যদি উইক হয়ে যায়, এটাও তো মূল ফিল্ডের ডিস্টরশন, তাই না? অর্থাৎ যদি আর্মেচারে কারেন্ট ফ্লো হয় তাহলে কি হয়, আর্মেচার রিয়েকশন হয়। সেই আর্মেচার রিয়েকশনটার কারণে কি হয়, মেইন ফিল্ডের যে ফ্লাক্স সেটা ডিস্টর্টেড হয়ে যায়, অর্থাৎ সেটা স্ট্রেনদেন হয় অথবা সেটা উইকেনিং হয়ে যায়। আচ্ছা, তো এটা হচ্ছে একটা কি ফ্যাক্টর, যেটা ইএ আর ভি5 এর মধ্যে ডিফারেন্সটা তৈরি করে আর্মেচারে কারেন্ট ফ্লো হলে। যদি ফিল্ডটা দুর্বল হয়ে যায় মূল ফিল্ড, তাইলে কি হবে, জেনারেটেড ভোল্টেজ কমে যাবে না? রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেটা দুর্বল হয়ে গেছে, তাহলে জেনারেটেড ভোল্টেজ এমনি কমে যাবে না, কারণ ওই ফিল্ডটাই তো যখন স্টেটর কয়েলকে কাট করতেছিল, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের কারণেই তো স্টেটর কয়েলে ভোল্টেজ তৈরি হচ্ছিল। তো যখন রোটরের ম্যাগনেটিক ফিল্ডে দুর্বল হয়ে গেল, তখন আগের চেয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কমে যাবে, তখন কি হয়ে যাবে, জেনারেটেড ভোল্টেজ কমে যাবে না? আচ্ছা, তো আরেকটা কারণ হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ আর্মেচার কয়েল। আমরা জানি এসিতে বাধা দেওয়ার উপাদান শুধু একটাই না,
কারেন্টকে যে বাধা দিবে সেই উপাদান শুধুমাত্র রেজিস্ট্যান্স না, এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স একটা বাধা। তো যেহেতু কয়েলের তো একটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে, তো কারেন্ট যদি ফ্লো হয় শুধুমাত্র কয়েলের রেজিস্ট্যান্সের কারণে বাধাগ্রস্ত হবে, এটা সত্যি না। যদি ডিসি মেশিন হতো তাহলে ঠিক ছিল। যেহেতু এসি মেশিন, এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কারণেও একটা বাধার সৃষ্টি হবে এবং সেই বাধাতে একটা ড্রপ হবে। এই জন্য ই আর ভি ফাই কি হবে না, সমান হবে না। আরেকটা ফ্যাক্টর হচ্ছে রেজিস্ট্যান্স, এটা তো আমরা অলরেডি এক্সপ্লেইন করলামই, এটা আর না বলি। এবং আরেকটা হচ্ছে ইফেক্ট অফ সেলিয়েন্ট পোল রোটর শেপস। রোটর যদি সেলিয়েন্ট পোল টাইপের হয় তাহলেও একটা ইফেক্ট থাকে, যার কারণে ই আর ভি ফাই সমান হয় না। আমরা যদি সেলিয়েন্ট পোল নন সেলিয়েন্ট পোল রোটর গুলা দেখি, সেলিয়েন্ট পোল হচ্ছে এরকম আর নন সেলিয়েন্ট পোল এরকম। সেলিয়েন্ট পোলে দেখো ফ্লাক্সটা কি মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে ফ্লাক্সটা ইউনিফর্ম হবে না, নাকি এয়ার গ্যাপের পরিমাণ বেশি, ফ্লাক্সটা নন ইউনিফর্ম হবে। আর এটাতে ফ্লাক্সটা মোটামুটি এর চাইতে অপেক্ষাকৃত বেশি ইউনিফর্ম হবে, তাই না? এই জন্য সেলিয়েন্ট পোল রোটরের জন্য কি হয়, ইএ আর ভি ফাই এর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট কারণ। এর মধ্যে ফার্স্ট যে কারণটা ছিল আর্মেচার রিয়েকশন, এটা অলরেডি আমাদের ডিসকাশন কমপ্লিট, এটা নিয়ে আমরা আর কিছু বলবো না, আমরা পরে চলে যাচ্ছি। তো এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা সরাসরি ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে ড্র করে সেটা দেখবো। দেখার আগে আমরা কিছু এখানে ডিসকাশন করে নিই। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা যদি চিন্তা করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে দেখো। আমরা যদি একটু থিওরিটিক্যালি চিন্তা করি যে রোটরের ভিতরে একটা ভোল্টেজ জেনারেট হলো, সেই ভোল্টেজটা হচ্ছে ইএ, তাই না? আর টার্মিনালে আমরা একটা ভোল্টেজ পাই, সেটা হচ্ছে ভি ফাই। নো লোডে ই আর ভি ফাই সমান হয়, কারণ আর্মেচারে কোনো কারেন্ট থাকে না। আর্মেচার কারেন্ট না থাকলে অনেক সুবিধা। আর্মেচারে যদি কারেন্ট না থাকে, রেজিস্ট্যান্সে কোনো ড্রপ হইতে পারে না, ঠিক আছে? তার রিঅ্যাকট্যান্সে কোনো ড্রপ হইতে পারে না, আর্মেচার রিঅ্যাকশনের কারণে কোনো ড্রপ হইতে পারে না, কোনোটাই নেই। যখনই আর্মেচারে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ আমরা যখনই লোড কানেক্ট করি জেনারেটরে, তখনই আর্মেচার রিঅ্যাকশন চলে আসে এবং এই ড্রপগুলা সব ভিজিবল হয়ে যায়। তা আমরা যদি একটা একটা এক্সপ্লেন করি, তাইলে জেনারেটরের সবচেয়ে বড় ভোল্টেজ হচ্ছে তার জেনারেটেড ভোল্টেজ ইএ, তাই না? টার্মিনাল ভোল্টেজ কি হবে, সর্বোচ্চ ই এর সমান হইতে পারবে অথবা এর চেয়ে ছোট হইতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি ইএ আর ভি ফাই এর মধ্যে সম্পর্ক কি, এটা তো গেল নো লোড অবস্থায়। লোড অবস্থায় যদি আমরা চিন্তা করি, ভি ফাই ভোল্টেজটা কি হবে, ইএ থেকে কিছু কম হবে। কতটুকু কম হবে, যদি কারেন্ট যায় ওই কারেন্টের কারণে একটা আইএ আর এ ড্রপ হবে মেশিনের ভিতরে, মেশিনের রেজিস্ট্যান্সের কারণে তার মধ্যে একটা ড্রপ চলে আসবে, তাই না? তারপরে আরেকটা ড্রপ আসবে, সেই ড্রপটা কি, আইএ এক্স। এক্সটা কি, মেশিনের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেটা, সেটাকে আমি দিয়ে দিলাম জে অফ এক্স এস। অর্থাৎ মেশিনের ভিতরে যতগুলা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে সবগুলোকে যদি একসাথে করে ফেলি, আর্মেচার রিঅ্যাকশনের কারণে রেজিস্ট্যান্স, কয়েলের যে নিজস্ব ইন্ডাকটেন্স আছে সেই ইন্ডাকটেন্সের সেলফ রিঅ্যাকট্যান্সের কারণে যে রিঅ্যাকট্যান্স, সব ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স একসাথে করে যদি এক্সেস বলি, তাহলে আমরা কি বলতে পারি, একটা সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ভোল্টেজের ইকুয়েশনটা এরকম হবে যে তার টার্মিনাল ভোল্টেজটা আর্মেচার ভোল্টেজ থেকে কিছু ভোল্টেজ বিয়োগ দিয়ে যা থাকে বাকি সেই ভোল্টেজটা কি হবে, তার টার্মিনাল ভোল্টেজ হবে। আচ্ছা, এখন আমরা দেখি এই যে অ্যাক্সেস এর ভিতরে কি কি থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই কোয়েশ্চেনগুলো মুছে দিচ্ছি। তো একটা জেনারেটরের টার্মিনালে পার ফেজে যে ভোল্টেজ সেটা যদি ভি ফাই হয়, আর আর্মেচারের ভোল্টেজ যদি ইএ হয়, তাহলে তার মধ্যে ড্রপগুলো আমরা এখানে লিখলাম। এখানে দেখো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ড্রপকে দুই ভাগে ভাগ করে লিখছে। তার মানে আমরা যেটাকে অ্যাক্সেস বলছিলাম, সেই অ্যাক্সেসকে ওরা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এক্স আর একটা এক্স এ, ঠিক আছে? তো এখন আমরা দেখি অ্যাক্সেস কি আর এক্স এ কি, ঠিক আছে? তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যেহেতু একটা কয়েল, তুমি যদি কিছু টার্ন দিয়ে একটা কয়েল তৈরি করো আর এসি সাপ্লাই করো, সেই কয়েলের একটা সেলফ ইন্ডাকটেন্স থাকবে, তার নিজস্ব প্রপার্টির কারণে তার মধ্যে একটা রিঅ্যাকটেন্স ফর্ম করবে। সেই যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সেটা হচ্ছে এক্স এ, ঠিক আছে? তারপরে আর কি বলা হচ্ছে,
while the stator reactance is called Ra। তাহলে এখানে যে আরেকটা এক্স বললো সেটা কি, সেটা হচ্ছে মেশিনের আর্মেচার রিয়েকশন সহ বাকি এয়ার গ্যাপের যে রিয়েকশন, সকল রিয়েকশনের কারণে যে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স ফর্ম করবে সেটাকে বলা হচ্ছে এক্স। অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স থেকে বাকি সকল ইন্ডাকটেন্সকে আলাদা করার জন্যই এক্স নামে আমরা আরেকটা টার্ম নিয়ে আসছি। তো এখান থেকে তো ইজিলি কমন নেওয়া যায়, তাই না? এখান থেকে যদি আমি আই এ কমন নেই তাহলে কি হয়ে যায়, জে আই এ কমন নেই মাইনাস জে আই এ, তাহলে কি হয়ে যায় এক্স প্লাস এক্স এ। এই দুইটা টার্মকে একসাথে করে আমরা কি বলতে পারি, এক্সএস। এবং একটা সিনক্রোনাস জেনারেটরের ওভারঅল যে রিয়েক্টেন্স সেটাকে বলা হয় এক্সএস, এবং এটার নাম হচ্ছে সিনক্রোনাস রিয়েক্টেন্স। ঠিক আছে? তো এই সিনক্রোনাস রিয়েক্টেন্সের ভিতরে কি থাকে, এই সিনক্রোনাস রিয়েক্টেন্সের ভিতরে দুইটা জিনিস কম্বাইন করা থাকে। সেটা কি, সেই ব্যাখ্যাটাই এখানে দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। দ্য আর্মেচার রিয়েকশন ইফেক্টস এজ দ্য সেলফ ইন্ডাকটেন্স ইন দ্য মেশিন আর বোথ রিপ্রেজেন্টেড বাই রিয়েক্টেন্স। অর্থাৎ মেশিনের যে আর্মেচার রিয়েকশন আছে এটা তো একটা ম্যাগনেটিক টার্ম, তাই না? ম্যাগনেটিক্যালি ফিল্ডকে স্ট্রেনথেন করতেছে, উইকেন করতেছে, এটাকে ইলেকট্রিক্যালি তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? ঠিক আছে, এরকম ম্যাগনেটিক বিহেভিয়ার গুলাকে ইলেকট্রিক্যালি আমরা রিয়েক্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আর্মেচার রিয়েকশনের কারণে যে রিয়েক্টেন্স সেটাকে আমরা কি বলতেছি, আর্মেচার রিয়েক্টেন্স। আর একটা হচ্ছে সেলফ রিয়েক্টেন্সের কারণে, সেলফ ইন্ডাকটেন্সের কারণে যে রিয়েক্টেন্স ওইটা হচ্ছে কি মেশিনের সেলফ রিয়েক্টেন্স। এই দুইটার যে যোগফল, সেই যোগফলটাই হচ্ছে কি সিনক্রোনাস রিয়েক্টেন্স। এই কথাটা এখানে বলা হচ্ছে বোথ রিপ্রেজেন্টেড বাই রিয়েক্টেন্সেস। অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্সকেও আমরা রিয়েক্টেন্স দিয়ে প্রকাশ করি, আর্মেচার রিয়েকশনকেও রিয়েক্টেন্স দিয়ে প্রকাশ করি, এবং দুইটাকে কম্বাইন করে আমরা কি বলতে পারি, মেশিনের যে রিয়েক্টেন্স পাওয়া যাবে সেটাকে আমরা কি বলতে পারি, সিনক্রোনাস রিয়েক্টেন্স। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি একটু ইজি করে ফেলি, এই টার্মটাকে নিয়ে এখানে নিয়ে আসি, তাহলে দেখো তো এই জিনিসটা লেখা যায় কিনা। উভয় টার্ম থেকে তুমি কি করলা, মাইনাস জে আই এ কমন নিলা, তাহলে তো জে অফ এক্স লেখা যায়। অর্থাৎ ফাইনালি আমি বলতে পারি একটা সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু আর্মেচার জেনারেটেড ভোল্টেজ মাইনাস সিনক্রোনাস রিয়েক্টেন্সের জন্য ড্রপ মাইনাস আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য ড্রপ। এটা বাদ দিলে আমি কি পেয়ে যাব, পার ফেজে টার্মিনাল ভোল্টেজ পেয়ে যাব, সেটা হচ্ছে ভি ফাইভ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, যেহেতু সিনক্রোনাস জেনারেটরে তিনটা ফেজ থাকে, এজন্য আমরা এখন এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারঅল থ্রি ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা একটু সার্কিটটা বোঝার চেষ্টা করি। সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এখানে যেই টার্মগুলো দেখতে পাচ্ছি, এখানে আহ, এতটুকু যে পার্টটা দেখা যাচ্ছে, আমি যদি এখানে ডিভাইড করি, লেফট সাইডে যে পার্টটা আছে সেটা হচ্ছে রোটর সাইড বা এক্সাইটার সাইড। ঠিক আছে? আর রাইট সাইডে যে পার্ট আছে, এই যে তিনটা সার্কিট, এটা হচ্ছে স্টেটর সাইড বা আর্মেচার সাইড। ঠিক আছে? তাহলে লেফট সাইডকে আমরা কি বলতে পারি, রোটর সাইড অথবা এক্সাইটার সাইড, আর রাইট সাইডকে বলতে পারি আমরা স্টেটর সাইড বা আর্মেচার সাইড। আবার লেফট সাইডকে বলতে পারি আমরা ডিসি সাইড, যেহেতু রোটরে আমরা ডিসি দেই। আর রাইট সাইডকে আমরা বলতে পারি এসি সাইড, কারণ এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এসি ভোল্টেজটাই আউটপুট হিসেবে পাই। আচ্ছা, এখন আমরা যদি এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করি তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন। তুমি যেহেতু রোটরে কিছু কয়েল পেঁচাইছো এবং সেই কয়েলে তুমি ডিসি সাপ্লাই দিচ্ছ, তাই না? সিনক্রোনাস জেনারেটরে রোটরে তুমি ডিসি ভোল্টেজ সাপ্লাই করতেছো, তাহলে এখানে একটা ডিসি কারেন্ট ফ্লো হবে। এবং এই যে কয়েল, ডিসিতে আমরা কি জানি, ডিসিতে কয়েলের ইন্ডাকটিভ যে রিঅ্যাকট্যান্স সেটা স্টেবল রিজিয়নে কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়, আর রেজিস্ট্যান্সটাই শুধুমাত্র ফর্ম করে। তাহলে রোটর সাইডে আমরা যদি দেখি, রোটরে কি থাকবে, রোটরের কয়েলে একটা রেজিস্ট্যান্স থাকবে, রোটরের কয়েলের একটা রিঅ্যাকট্যান্স থাকবে। কিন্তু এই রিঅ্যাকট্যান্সটা কি, যখন ডিসি সাপ্লাই দিব ফিজিক্যালিও কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কোনো কাজ অ্যাকচুয়ালি থাকবে না। কিন্তু তার মধ্যে কি হবে, একটা স্ট্যাটিক ডিসি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, নাকি স্থির ডিসি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে।
কিন্তু তার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা থাকবে না যেহেতু ডি সাপ্লাই দিছো। আর আর এডি যেটা কি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, তুমি বাহির থেকে কানেক্ট করছো, এটা মেশিনের ভিতরে কিছু না। এটা কেন দিছো? যাতে তুমি ফিল্ড কারেন্টটা কন্ট্রোল করতে পারো। তুমি যদি ফিল্ডের রেজিস্ট্যান্স বাড়াও তাহলে কি হবে? কারেন্টটা কমে যাবে, যেহেতু ফিক্সড ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। আবার যদি রেজিস্ট্যান্স বাড়ায় দাও তাহলে কারেন্টটা কমে যাবে, রেজিস্ট্যান্স কমায় দিলে কারেন্টটা বেড়ে যাবে। এই হলো রোটর সাইডের সার্কিট। খুবই সিম্পল একটা ডিসি সার্কিট, সিরিজ, এটাতে বোঝার কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার যদি আমরা রাইট সাইডে সার্কিট নিয়ে আলোচনা করি, দেখো তিনটা জিনিস একই রকম। যেহেতু রাইট সাইডে আমাদের কি থাকে, স্টেটরে তিনটা আলাদা আলাদা কয়েল থাকে, যে কোনো একটা বুঝলে বা এগুলো বোঝা যাবে। তিনটাই একই রকম, শুধু জাস্ট নামগুলা ভিন্ন। তো স্টেটরে কি থাকে, তিনটা ফেজ থাকে। সাপোজ এটা হচ্ছে এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ। ঠিক আছে, তা আমরা জাস্ট এ ফেজটা বোঝার চেষ্টা করি। স্টেটরে আমাদেরও কি থাকে, কয়েল থাকে। তাহলে স্টেটর কয়েলে আমরা যদি আহ, চিন্তা করি, একটা কয়েলে কি থাকবে, তার নিজস্ব ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স থাকবে এবং তার রেজিস্ট্যান্স থাকবে যেহেতু কয়েল। আর স্টেটরে যে ভোল্টেজটা জেনারেট হয়, আমরা থিওরিটিক্যালি দেখছি যে স্টেটরে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা এসি। যেহেতু এসি, ওর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কি শূন্য হবে? হবে না। কারণ কি, এসিতে তো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ইফেক্ট থাকে, ডিসিতে না থাকে না। এই জন্য ডিসিতে এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা তখন ডি সাপ্লাই দিলে শূন্য হয়ে যেতে পারে, ওর কোনো বাধা থাকবে না। কিন্তু এসিতে তো থাকবে। এই জন্য এসিতে আমরা কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সকে কি করছি, কনসিডার করছি। এবং কয়েলের যে রেজিস্ট্যান্স এ কয়েলের, সেটাকে আমরা এখানে কনসিডার করছি। তো এখানে যে ভোল্টেজটা জেনারেটরের ভিতরে উৎপন্ন হবে, পার ফেজে জেনারেটেড ভোল্টেজ হচ্ছে ইএ। যেহেতু এটা এক নাম্বার ফেজে জেনারেটেড ভোল্টেজ, এটা নাম দেওয়া হয়েছে ইএ 1। ঠিক আছে, তাহলে ইএ 1 জেনারেটেড ভোল্টেজটা কি হবে, যে এক্সএস আর এ এতটুকু বাধা অতিক্রম করে সে টার্মিনালে আসবে। এই দুইটা হচ্ছে একটা ফেজের টার্মিনাল। তো এই টার্মিনালে আমি যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে পার ফেজ টার্মিনাল ভোল্টেজ, সেটা হচ্ছে ভি5। যেহেতু এক নাম্বার কয়েল নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা হচ্ছে এ কয়েল, এই জন্য এখানে জেনারেটর ভোল্টেজকে দেওয়া হয়েছে ইএ 1, এক নাম্বার বোঝাইতে। ভি5 1 এক নাম্বার কয়েল বোঝাইতে। আইএ 1 এক নাম্বার কয়েলের কারেন্ট বোঝাইতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আইএ 1 কারেন্টটা কখন যাবে? যদি তুমি এখানে লোড কানেক্ট করো তাইলে যাবে। ঠিক আছে, এমনি এমনি কিন্তু যাবে না। খোলা থাকলে এখানে তো কারেন্ট যাবে না, ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হয় না, এটা আমরা জানি। এবার আমরা যদি বি কয়েলের দিকে তাকাই, দেখো এ আর বি, মানে 100% রেপ্লিকেট করা হয়েছে, একই জিনিস। পার্থক্য কি, শুধু নামে পার্থক্য। ভোল্টেজটা দেওয়া হয়েছে ইএ 2, টার্মিনাল ভোল্টেজটা ভি5 2, কারেন্টটা আইএ 2। কিন্তু রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সকে চেঞ্জ করা হয় নাই, কারণ এই কয়েলগুলো এমন ভাবে ডিজাইন করা হয় ইন্টারনালি, যাতে তাদের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স কি থাকে, একই থাকে। এগুলা তো তার নিজস্ব কয়েলের প্রপার্টি। কয়েল তো একই কোম্পানি একইভাবে ম্যানুফ্যাকচার করছে, এই জন্য এগুলাকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন আর এ এক্সএস এগুলো সমান থাকে। কিন্তু জেনারেটেড ভোল্টেজ তো চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা লাস্ট ক্লাসে যে ভোল্টেজ জেনারেশনের যে আমরা কার্ভ দেখছিলাম, সেই কার্ভটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা কি দেখছিলাম, ভোল্টেজ তো সব এক সমান না। একটা নির্দিষ্ট টাইমে কি ভোল্টেজ সমান? একটা নির্দিষ্ট টাইমে এ কয়েলে হাইয়েস্ট ভোল্টেজ আসতেছে, তার 120 ডিগ্রি পরে বি কয়েলে আসতেছে, তার 120 ডিগ্রি পরে সি কয়েলে আসতেছে। এটা কার কার্ভ ছিল? এটা ছিল ই এর কার্ভ, জেনারেটেড ভোল্টেজের কার্ভ। ঠিক আছে, তার মানে জেনারেটেড ভোল্টেজ সবগুলা কি হবে, সবগুলোর ম্যাক্সিমাম মান সমান হবে, কিন্তু একটা স্পেসিফিক টাইমে সবার মান সমান হবে না। এই স্পেসিফিক টাইমে এ কয়েলে হাই জেনারেটেড ভোল্টেজ এত, বি কয়েলে এত, সি কয়েলে এত, ভিন্ন না মানগুলা। এই জন্য যদিও আমার এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটে ইয়াকে সমান রাখা হয়েছে, কাকে, আর এ এক্সএস এগুলাকে সমান রাখা হয়েছে, কিন্তু আমার যে জেনারেটেড ভোল্টেজ আছে ইএ, ইএ কে বলা হয় না যে এটা ইএ, এটাও ইএ, এটাও ইএ, এরকম বলা হয় না। এটাকে বলেছে ইউ 1, এটাকে বলেছে ইএ 2, এটাকে ইএ 3। কারণ একটা স্পেসিফিক টাইম মোমেন্টে ওরার মান সমান না। এখন যদি এ কয়েলে ম্যাক্সিমাম থাকে, তাহলে বি আর সি তে ম্যাক্সিমাম নাই, কিছুক্ষণ পরে ম্যাক্সিমাম আসবে, অর্থাৎ 120 ডিগ্রি পরে ম্যাক্সিমাম আসবে। আর ফিজিক্যাল নেচার অনুযায়ী এই কয়েলে যা ভোল্টেজ থাকে ম্যাগনিচিউড, এই কয়েলের ম্যাগনিচিউড একই থাকে, কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা ভিন্ন থাকে। যদি আমরা তিনটা কয়েল পেস করি এবং আমরা যদি কনসিডার করি এখানে জেনারেটেড ভোল্টেজ হচ্ছে 100 ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তার মানে যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স হয়, বি কয়েলের ভোল্টেজ হবে 100 × অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি। সি কয়েলে জেনারেটেড ভোল্টেজ হবে 100 × অ্যাঙ্গেল অফ মাইনাস 240 ডিগ্রি।
অর্থাৎ সবগুলোর ম্যাগনিটিউড সমান, যেহেতু সবার ম্যাক্সিমাম মান একই, কিন্তু অ্যাঙ্গেল গুলা ভিন্ন। কারণ অ্যাঙ্গেল দ্বারা কি বোঝাচ্ছে, কতক্ষণ পর পর এক একটা কয়েলে ম্যাক্সিমাম ভোল্টেজ আসতেছে। অর্থাৎ ওভারঅল 360 ডিগ্রিকে ভাগ করে নিয়ে 120 করে ভোল্টেজ গুলা কি করে রোটেট করতে থাকে। এটা আমরা আমাদের যে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস আছে ওই কোর্সে আমরা এগুলা ডিটেলস পড়াশোনা করি। আচ্ছা, তো এই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের চেহারা। তো এটা হচ্ছে 3 ফেজের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল, তাই না? 3টা ফেজ এখানে ছিল। তো আমরা যদি প্রিভিয়াস সার্কিটটা দেখি, সেখানে আমরা দেখলাম ইকুইভ্যালেন্ট সার্কিটটা 3টা কয়েলের জন্য স্টেটর সাইড একদম একই। তাহলে একই জিনিস তো আমার 3বার আঁকার দরকার নেই। এই জন্য আমি সার্কিটটাকে যদি একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে আমি এভাবে লিখতে পারি না, রোটরের সাইডটা আমরা আঁকলাম, ডিসি সাইডটা বা এক্সাইটেশন সাইডটা, আর স্টেটর সাইডকে একটা কয়েলে দেখালাম। তখন এই সার্কিটের নাম কি হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর পার ফেজ। এটা হচ্ছে পার ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেহেতু একটা ফেজকে দেখাচ্ছ। আর যদি 3টা ফেজই ড্র করতা তখন কি বলতা? 3 ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। ওখানে পার ফেজ শব্দটা বলা লাগতো না, অথবা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর বলতে পারতা। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো টার্মিনোলজি ইউজ না করলেও হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট এটা ইকুইভ্যালেন্ট সার্কিটই, 3 ফেজ না বললেও চলবে। কিন্তু এটা যদি ড্র করো তাহলে এখানে অবশ্যই পার ফেজ কথাটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কিছু ব্যাখ্যা লেখা আছে, এগুলো একটু বাসায় স্টাডি করার সময় দেখে নিবা। এখন আমরা যদি সিনক্রোনাস জেনারেটরের ফেজর ডায়াগ্রাম একটু দেখার চেষ্টা করি, যে একটা সিনক্রোনাস জেনারেটরের ফেজর ডায়াগ্রাম কেমন হয়। দেখো, সিনক্রোনাস জেনারেটরের ফেজর ডায়াগ্রাম যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে সিনক্রোনাস জেনারেটরের যে ভোল্টেজ ইকুয়েশন সেটা আমাদেরকে লিখতে পারতে হবে। তো এটা যদি একটা সিনক্রোনাস জেনারেটর পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, এবং এখানে যদি আমি একটা লোড কানেক্ট করি, এটা হচ্ছে জেনারেটরে কানেক্টেড লোড সাপোজ, তাহলে এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্টটা কি? আইএ, তাই না? এই যে কারেন্টটা ফ্লো হবে, এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমি এখন এর একটা সুন্দর একটা ভোল্টেজের ইকুয়েশন আমরা লিখতে পারবো। সেই ইকুয়েশনটা কি হবে দেখো তো। আমি বলতে পারি না যে ভি ফাই ইজ ইকুয়াল টু, ভি ফাই তো টার্মিনালে ভোল্টেজ, তাই না? তাহলে এখানে সবচেয়ে বড় ভোল্টেজ কি? জেনারেটেড ভোল্টেজ হচ্ছে ইএ। তাহলে আমি কি বলতে পারি? ইএ, এগুলো কিন্তু সব ভেক্টর, যেহেতু এসি জেনারেটেড ভোল্টেজটাও কি একটা ভেক্টর রাশি, এর সাথে একটা কোণ যেহেতু আছে, তাহলে এটাও একটা ভেক্টর রাশি। ইএ মাইনাস আইএ, আইএও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এসি কারেন্টের সাথে যদি কোণ থাকে তখন সে একটা ভেক্টর রাশি হয়ে যাবে। আরে, কয়েলের রেজিস্ট্যান্স এটা তো আর ভেক্টর না, তাই না? রেজিস্ট্যান্স তো একটা স্কেলার রাশি, প্লাস জে অফ এক্সএস। ঠিক আছে, এই আমরা যে ইকুয়েশনটা পাইলাম এটা হচ্ছে কি সিনক্রোনাস জেনারেটরের টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন। এই ইকুয়েশন দেখে দেখে এখন আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি আমাদের নেক্সট এই ফিগার গুলা ড্র করতে চাই, ফেজর ডায়াগ্রাম গুলো, আমাদের কি লাগবে? এই ইকুয়েশনটা আমাদের জানা লাগবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে আই এর যে কোণ, সেই কোণটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার থিটা, আই এর সাথে যে কোণটা থাকবে। আর ই এর সাথে যে কোণটা থাকে সেটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, ভোল্টেজের অ্যাঙ্গেল। যেহেতু ভেক্টর রাশি সবার সাথেই তো কোণ থাকবে, এইটা অ্যাঙ্গেল দিচ্ছে মানে কি এখানে একটা কোণ থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এই জিনিসটা আবার 100% কারেক্ট না। আই এর সাথে কোণকে আমরা থিটা বলি না। কখন বলি? যদি ভি ফাই এর সাথে কোণটা যদি 0 ডিগ্রি হয় তখন আমরা আই এর কোণকে সরাসরি থিটা বলি। ঠিক আছে, আর যদি ভি ফাই এর সাথে যে কোণ, ফেজ ভোল্টেজের সাথে যে কোণ, তার যদি একটা মান থাকে, সেই মানটা মনে করো থিটা ভি, আর আই এর সাথে যে কোণ, কারেন্ট, সেই কারেন্টের কোণ থিটা আই, তখন এই দুইটার বিয়োগফলকে আমরা থিটা বলি। অর্থাৎ এই থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটা। আর ভোল্টেজের অ্যাঙ্গেল যদি তুমি শূন্য ধরো, তাহলে শূন্য থেকে এটা বাদ দিলে কি হবে? এটাই পাওয়া যাবে। ওই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে সরাসরি এখানে লেখা যায় আর কি। তো এটা ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে, তুমি কিভাবে কনসিডার করবা, যে কোনো একটা কনসিডার করলেই হয়। আচ্ছা, তো
তো এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের কমপ্লিট ডিসকাশন। আমরা যদি এখন ফেজর ডায়াগ্রাম একটু দেখতে চাই, ফেজর ডায়াগ্রাম দেখার জন্য আমাদের কি লাগবে? সবার আগে আমাদের জেনারেটেড যে ভোল্টেজ সেটা আমাদের জানা লাগবে, অর্থাৎ ভোল্টেজের যে ইকুয়েশন, জেনারেটেড ভোল্টেজ হোক বা টার্মিনাল ভোল্টেজ, তার ইকুয়েশনটা আমাকে জানতে হবে। তো সেই ইকুয়েশনটা কেমন ছিল? ইকুয়েশনটা ছিল অনেকটা এরকম যে ভি ফাই ইজ ইকুয়াল টু ইএ মাইনাস, আমি ভেক্টর গুলা দিচ্ছি না যেহেতু সবগুলোর উপরে ভেক্টর আছে রেজিস্ট্যান্স ছাড়া, এটা তোমরা মনে রাখবা, আর এ প্লাস জে অফ এক্সএস। ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটা থেকে আমরা এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকবো। তাহলে আমরা ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি। বি ফাই মাইনাস ইএ, অ্যাঙ্গেল গুলো আমরা দিয়ে দেই, ই এর অ্যাঙ্গেল হচ্ছে ডেল, মাইনাস আই এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এ আর এ মাইনাস জে অফ এ অ্যাঙ্গেল অফ থিটা এক্সেস। ঠিক আছে, উপরের জিনিসটাকে আমরা সিম্পলিফাই করলাম। এ মানে হচ্ছে এর ভিতরেই কি আছে, তার কোণ আছে। মানে এর ভিতরেই তার অ্যাঙ্গেল আছে। এখন এই ইকুয়েশন দেখে আমরা ভেক্টর ডায়াগ্রাম কিভাবে আঁকবো? ভেক্টর ডায়াগ্রাম আঁকার নিয়ম হচ্ছে এই যে এখানে অনেক কয়টা টার্ম, চারটা টার্ম, একটা দুইটা তিনটা চারটা, ইকুয়েশনে চারটা টার্ম। এই চারটা টার্মের কাউকে না কাউকে তোমাকে রেফারেন্স ধরে নিতে হবে, ওর সাপেক্ষে তুমি পুরো ফিগারটা আঁকতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা আমাদের এই ফিগার ড্র করার জন্য আমরা ভি ফাইটাকে ধরে নিলাম রেফারেন্স। রেফারেন্স মানে ভি ফাইটা আমি জানি এবং তার যে লোকেশন সেটাও আমি জানি। লোকেশনটা যাকে আমরা রেফারেন্স ধরি তার লোকেশনটা আমরা কোথায় ধরি? একদম হরিজন্টালি ধরি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ভি ফাইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে। এবার এর সাপেক্ষে আমরা পুরো ফিগারটা আঁকবো। ঠিক আছে? তো ভি ফাই দেওয়ার পরে আমরা কি করব? আমরা যদি ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করি, দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা যে ই এ অ্যাঙ্গেল অফ ডেল ইজ ইকুয়াল টু বি ফাই প্লাস, অর্থাৎ আমি জাস্ট ইকুয়েশনটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, এ অ্যাঙ্গেল অফ থিটা এ প্লাস জে অফ এ অ্যাঙ্গেল অফ থিটা এক্সেস। তো দেখো এটা যদি একটা ভেক্টর ইকুয়েশন হয় যেখানে সবাই ভেক্টর, ও ভেক্টর, ও ভেক্টর, ও ভেক্টর, ও একটা ভেক্টর, ভেক্টরের যোগের নিয়ম কি? প্রত্যেকটা ভেক্টরকে ড্র করার পর ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত চলে গেলে আমরা কি পাবো? সেই ভেক্টরের সামেশনটা পেয়ে যাব। অর্থাৎ তুমি যদি ভি ফাই, তারপরে আই আর এ, এক্সএস, এই তিনটাকে ড্র করো, ড্র করে তিনটার ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যোগ করো, তাহলে তুমি ইএ পেয়ে যাবে। অর্থাৎ আমি কনসিডার করতেছি এটা হচ্ছে আমার ভি ফাই, এটা হচ্ছে আমার এ আর এ, এটা হচ্ছে আমার এ এক্সএস। তাহলে তিনটা জিনিস ড্র করার পরে ইএ কোনটা হবে? ইএ হবে সবগুলো যোগফল। এটা কি তোমরা জানো? দেখি কেউ একজন রেসপন্স করো। এটা তো আমরা প্রিভিয়াসলি কোনো ফিজিক্সে এটা পড়ানো হয়, ভেক্টরের যোগ বিয়োগ। শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। এই যোগটা তো তোমরা জানো, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন এটার সাপেক্ষে আমি যদি ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে আমি ভি ফাই তো আঁকলাম, আমাকে আর এ কতটুকু সেটা জানতে হবে, এক্সএস কতটুকু সেটা জানতে হবে, তারপরে এই তিনটার ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট যোগ করে দিলে আমরা ইএ পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখি আর এ কোন দিকে হবে। দেখো এই থিটাটাই এখন একটা প্রবলেম, তাই না? থিটা না জেনে তো আর আর এ বলা যাবে না, তাই না? তো সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার আগে এই থিটাটা হচ্ছে আমার প্রবলেম। তার মানে সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হলে আমাকে কি জানতে হবে? থিটা সমান থিটা ভি মাইনাস থিটা আই, ভোল্টেজের অ্যাঙ্গেল কত, কারেন্টের অ্যাঙ্গেল কত। ভোল্টেজের অ্যাঙ্গেল তো আমি রেফারেন্সে ধরে জিরো করে নিলাম। তাহলে আমার এখন কি জানা লাগে? কারেন্টের অ্যাঙ্গেল আমাকে মাস্ট জানতেই হবে, নাহলে আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে পারবো না। কারেন্টের অ্যাঙ্গেল কোত্থেকে আসে? জেনারেটরে যে কারেন্টটা ফ্লো হয়
সেটা কখন ফ্লো হয় দেখো তো, লোড লাগাইলে ফ্লো হয় না নাকি এমনি এমনি ফ্লো হয়? লোড কানেক্ট করলে এরপরে কারেন্ট ফ্লো হয়। তাহলে এই কারেন্টটা ডিপেন্ড করে এই লোডের উপর। এখন আমরা অলরেডি জানি লোড যদি রেজিস্টিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয় তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কি হয়? 0 ডিগ্রি হয়। লোড যদি ইন্ডাকটিভ হয় তাহলে কারেন্টটা ল্যাগিং হয়। ল্যাগিং হইলে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ল্যাগিং হইলে অ্যাঙ্গেলটা কি হয়? মাইনাস কোন একটা অ্যাঙ্গেল হয়। যদি ক্যাপাসিটিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হয়? লিডিং হয়। পাওয়ার ফ্যাক্টর লিডিং হইলে কারেন্টের অ্যাঙ্গেল পজিটিভ হয়, তাই না? তাহলে লোডের উপর ভিত্তি করে আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে পারবো, নাহলে কিন্তু পারবো না। অর্থাৎ সিনক্রোনাস জেনারেটরের ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম আঁকতে গেলে আমাকে কি করতে হবে? জানতে হবে যে এতে কোন লোড লাগানো আছে। রেজিস্টিভ হলে ভেক্টর ডায়াগ্রাম একরকম হবে, ইন্ডাকটিভ হলে একরকম হবে, ক্যাপাসিটিভ হলে আরেক রকম হবে। এখন আমরা ধরে নিচ্ছি আমরা এখন যে ডায়াগ্রামটা ড্র করব সেটা রেজিস্টিভ লোডের জন্য আমরা ড্র করতেছি। তো রেজিস্টিভ লোডের জন্য আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখো তো কি হয়। রেজিস্টিভ লোডে কারেন্টের অ্যাঙ্গেল কি হয়? ভোল্টেজের অ্যাঙ্গেল যা কারেন্টের অ্যাঙ্গেলও তাই হয় না? ভোল্টেজের অ্যাঙ্গেল যদি শূন্য হয়, শূন্য ধরো, তাহলে কারেন্টের অ্যাঙ্গেলও শূন্য হবে না? তার মানে ওভারঅল থিটাটা কি আসবে? শূন্য আসবে রেজিস্টিভ লোডের জন্য। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল যদি শূন্য আসে আমি এখন কি পেয়ে গেলাম? এই ইকুয়েশনে থিটার মান পেয়ে গেছি, তাই না? তাহলে এই থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আইএআর এ কি হবে? আইএআর এর ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের দিকে হবে। তাহলে কারেন্টটা আমাকে আগে ড্র করতে হবে, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এবং কারেন্টটা কি ইউনিটি, তার মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ভোল্টেজ যেদিকে, কারেন্টের ডিরেকশন ঠিক ওই দিকে হবে না? বুঝতে পারতেছো? ভোল্টেজ যেহেতু ভি ফাই এদিকে গেছে, রেজিস্টিভ লোড লাগাইলে কারেন্ট কোন দিকে যাবে? ভোল্টেজ যেদিকে গেছে ওইদিকে গেছে। যদি কারেন্ট অন্য দিকে যাইতো তাহলে তো অ্যাঙ্গেল তৈরি হয়ে যেত। রেজিস্টিভ লোড তো এই অ্যাঙ্গেল তৈরি হইতে দিবে না, কারেন্টকে তো সে এদিকে যাইতে দিবে না অথবা এদিকে যাইতে দিবে না। কারণ রেজিস্টিভ লোডে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল এর পার্থক্য সমান। তো পার্থক্য সমান হইতে হইলে কি হইতে হবে? ভোল্টেজ যেদিকে কারেন্ট ওইদিকে হইতে হবে। তাহলে এদের দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত এখন? শূন্য না? একজন ইয়েস স্যার। আরেকজন থেকে হাইটে বড় ছোট হইতে পারে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু সমান। ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল সমান হইলেই তো পার্থক্য শূন্য আসবে। আচ্ছা, কারেন্ট গেল। এবার আমি যদি আইএআর এ ড্র করতে চাই, আইএআর এ কোন দিকে হবে? এই অ্যাঙ্গেলটা যদি শূন্য হয়ে যায় তার মানে ও কি হয়ে যাবে? এটা একটা স্কেলার রাশি হয়ে যাবে না? আচ্ছা, স্কেলার রাশি বাদ দিলাম, এই অ্যাঙ্গেলটা যদি শূন্য হয়ে যায় তাহলে আইএআর এর ডিরেকশন কোন দিকে হবে? আইআর এর ডিরেকশনটা কারেন্টের দিকেই হবে, ইয়েস স্যার। নাকি? তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে? লেফট দিকে না? সরি, লেফট থেকে রাইটের দিকে না, এই জন্য আমরা লেফট থেকে রাইটের দিকে ড্র করলাম। আর ভেক্টর আঁকার নিয়ম কি? তুমি চাইলে এই জিনিসটাকে এখানেও ড্র করতে পারতা, যেটা হচ্ছে আই এ আর এ। এখন এখানে ড্র করে তো আমার লাভ নাই, এটা দিয়ে তো আমার যোগ বিয়োগ করতে হবে। এই জন্য ওকে আমি একবার কি করছি, ভি ফাই এর মাথায় নিয়ে বসেছি। কারণ ভি ফাই তারপরে আই আর এ প্লেস করবো, তারপর জে অফ আই এক্সএস প্লেস করবো। করলে আমি ফাইনালি কি করতে পারবো? এই তিনটার ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট যোগ দিলে ইয়ে পাবো। এই জন্য এই ভেক্টরটা এখানে রেখে আমার লাভ নাই। এটাকে আমি কোথায় প্লেস করছি? ভি ফাই এর পরে নিয়ে গিয়ে প্লেস করছি। কারণ ভেক্টর রুল অনুযায়ী কোন একটা ভেক্টরকে তুমি ভেক্টরের যে 2D ডাইমেনশন এখানে যে কোনো দিকে নিয়ে যেতে পারবা, প্রোভাইডেড দ্যাট ওর সাইজ এবং তার ডিরেকশন তুমি কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি আই এ আর এখানে আঁকো তাও ভুল হবে না, কিন্তু মাথায় রাখতে হবে এই যে তার হাইট, এই হাইটটা সমান থাকতে হবে এবং তার ডিরেকশন যেদিকে ছিল ওইদিকে থাকতে হবে। তাহলে ভেক্টরের যে কোনো ডাইমেনশনে তুমি নিয়ে আই এ আর এ কে প্লেস করতে পারবা। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি এখানে প্লেস না করে আমার সুবিধা মতো এখানে নিয়ে প্লেস করলাম। এতটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি আই আর এ প্লেস করলাম। আমার এখন দুইটা কাজ শেষ। একটা কাজ হচ্ছে আমি ভি ফাই ড্র করে ফেলছি, আর একটা কাজ হচ্ছে আমি আই আর এ ড্র করে ফেলছি। এখন আমার কি লাগবে? আই এ অ্যাক্সেস কে আমার প্লেস করতে হবে, যে আই এ অ্যাক্সেসটা কোথায় হবে। ঠিক আছে, তো আই এ অ্যাক্সেস প্লেস করার জন্য আমি কি করব? দেখো, অ্যাঙ্গেল তুমি বসায় দিছো 0 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল যদি তুমি 0 ডিগ্রি বসায় দাও তাও তো একটা জে থাকে। জে দ্বারা কি বোঝায় ভেক্টর ডাইমেনশনে, কেউ বলতে পারবা?
তো জানা আছে কারো জে দিয়ে কি বোঝায়? স্যার ইমাজিনারি নাম্বার। না, জে দিয়ে ভেক্টর ডাইমেনশনে বোঝায় কোন একটা ভেক্টর যেদিকে ছিল তাকে সে 90 ডিগ্রি বাম দিকে ঘুরাই দিবে। ঠিক আছে, অর্থাৎ এই ভেক্টরটা যদি আই এ অ্যাক্সেস হইতো তাহলে তার চেহারা হইতো এখানে আই এ অ্যাক্সেস। যেহেতু ওর সাথে জে আছে, ওর ডিরেকশন কি হবে? এখানে না হয়ে এখান থেকে 90 ডিগ্রি সে ঘুরে যাবে, 90 ডিগ্রি ঘুরে সে এখানে চলে আসবে। অর্থাৎ যে অ্যাক্সেস ছিল এদিকে, কিন্তু সরি, অ্যাক্সেস আই এ ছিল এদিকে, কিন্তু এর সাথে যে থাকার কারণে এই ভেক্টরটা কি হয়েছে, 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসছে। অর্থাৎ আমার যে জে অ্যাক্সেস আই এ ভেক্টর, সেই ভেক্টরটা এখন হয়ে গেছে এই ভেক্টরটা। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ফাইনালি আমি এখান থেকে কি পেয়ে গেলাম, যে অ্যাক্সেস আই এ পেয়ে গেলাম। এখন দেখো আমার ভেক্টরের আমি তিনটা জিনিসই পেয়ে গেছি, ভি ফাইও পেয়ে গেছি, আই এ আর এও পেয়ে গেছি, জে অফ আই এ অ্যাক্সেসও পেয়ে গেছি। তো ভেক্টরের যোগ কিভাবে করে? ইনিশিয়াল পয়েন্ট থেকে তিনটা ভেক্টরের টার্মিনাল পয়েন্ট পর্যন্ত আমি যদি যোগ করে দেই, তাহলে ফাইনালি আমি কি পেয়ে যাচ্ছি, আমার এই ইএটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই ইএটা কোথায় হয়ে গেল? এই ইএটা হয়ে গেল এই ভেক্টর। অর্থাৎ এই যে ভেক্টর, এটাই হয়ে গেছে কি আমার ইএ। তো এই হচ্ছে আমার সিনক্রোনাস জেনারেটর ভেক্টর ডায়াগ্রাম ফর রেজিস্টিভ লোড। অর্থাৎ একটা রেজিস্টর কানেক্ট করলে সিনক্রোনাস জেনারেটরের লোড হিসাবে, তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এমন হবে। এখন ইএ যেহেতু আমি পেয়ে গেছি, আমি কি জানি, রেফারেন্স থেকে ইএ পর্যন্ত যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের মান কি, ডেল। তাহলে আমি এই অ্যাঙ্গেলটার নাম এখন কি বলে দিতে পারতেছি, ডেল। এটা হচ্ছে ই এর অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার আমি যদি ইন্ডাকটিভ লোডের জন্য ফেজর ডায়াগ্রাম ড্র করতে যাই, তাহলে দেখো, তাহলে আমার, আমি যদি ভোল্টেজের ইকুয়েশনটা একটু লিখে নেই, ভোল্টেজের ইকুয়েশনটা কেমন, ভোল্টেজের ইকুয়েশনটা ঠিক আগের মতোই। ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ইএ অ্যাঙ্গেল অফ ডেল সমান ভি ফাই প্লাস আই এ অ্যাঙ্গেল অফ থিটা আর এ প্লাস জে অফ আই এ অ্যাঙ্গেল অফ থিটা এক্সেস। তো তুমি যদি ইন্ডাকটিভ লোড চিন্তা করো, তাহলে এই থিটার মান কি আসবে, এই থিটার মান আসবে নেগেটিভ। কারণ ইন্ডাকটিভ লোডে কারেন্ট কি থাকে, ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে, তখন এই থিটার মান কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে এটা কনসিডার করে আমরা এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকবো। ঠিক আগের মতো ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য আমাকে আগে কি করতে হবে, ভি ফাই কে বা কোনো একটা ভেক্টরকে রেফারেন্স ধরতে হবে। আমি কি করতেছি, আমার সুবিধার জন্য আমি ভি ফাই কে রেফারেন্স ধরে নিলাম। তাহলে আমি বলতেছি আমার যে এই ভেক্টরটা এখানে আছে রেফারেন্স থেকে, এটাকে আমি বলে দিলাম কি, ভি ফাই। ঠিক আছে, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে ভি ফাই। এরপর আমাকে কি করতে হবে, কারেন্টকে ড্র করতে হবে। যেহেতু ইন্ডাকটিভ লোড, কারেন্ট কি থাকবে, ভোল্টেজের নিচে থাকবে, তাই না? আর কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই হবে কি আমার থিটা। ঠিক আছে, আচ্ছা। এখন আমাকে কি ড্র করতে হবে, আইএআর এ, ঠিক আগের মতো। আইএ যেহেতু এদিকে, আইএআর এ কোন দিকে হবে, ঠিক এদিকেই হবে। তো এখানে তো আমার ড্র করে লাভ নাই, তাহলে তো আমি আর ভেক্টরের যোগ করতে পারবো না। এই জন্য আমি কি করতেছি, চালাকি করে ওকে এখানে প্লেস করলাম। আর এই ভেক্টরটা কি হয়ে গেল, আইএ আর এ। এরপর আমার আইএ অ্যাক্সেস প্লেস করতে হবে। আইএ অ্যাক্সেস এর ডিরেকশন নর্মালি কোন দিকে থাকতো, এইদিকে, কিন্তু ওর সাথে যেহেতু জে আছে, ও ঘুরে এখানে চলে আসছে। এই জন্য আই এক্সেস কোথায় চলে গেল, আই এক্সেস হলো এইখানে। এখন আমি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই ভেক্টরের ইনিশিয়াল থেকে টার্মিনাল পর্যন্ত আমি যদি যোগ করে দিই, তাহলে আমি ফাইনালি কি পেয়ে যাচ্ছি, ইএ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে ইএ। আরেকটা কাজ বাকি আছে, ই এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা এখন আমি পেয়ে গেলাম। রেফারেন্স সাথে ই এর যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে ডেল। তো এটা হচ্ছে ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ লোড যদি আমি কানেক্ট করি সিনক্রোনাস জেনারেটরে, অর্থাৎ এই লোডটা যদি রেজিস্টিভ হয়, তাহলে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে সেটা আমরা প্রথমে দেখলাম। আর এটা যদি ইন্ডাকটিভ হয়, তাহলে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে সেটা আমরা এখন মাত্র দেখলাম। আর ক্যাপাসিটিভ হলে কেমন হবে সেটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তিনোটাই হোমওয়ার্ক থাকবে, তিনোটাই বাসায় ড্র করে একটু প্র্যাকটিস করবা। আমি একটু আইডিয়া দিয়ে দিই শর্টে। তো সেটা হচ্ছে, ইকুয়েশন টিকুয়েশন আর লিখতেছি না। প্রথমে আমার যে রেফারেন্স ভোল্টেজ, সেই ভোল্টেজটা তো আমাকে ধরে নিতে হবে। সেই ভোল্টেজটা যদি আমি ধরে নেই, তাহলে ভি ফাইটাকে আমি ধরলাম রেফারেন্স।
তারপর যেহেতু ক্যাপাসিটিভ লোডে কারেন্ট কি থাকে, লিডিং থাকে, তাহলে কারেন্ট ভোল্টেজের উপরে থাকবে। ঠিক আছে, তাহলে কারেন্টটা হলো এখানে। আর এখানের মধ্যে এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি আমার থিটা। ঠিক আছে, এরপরে আইআর এ কোন দিকে হবে, কারেন্ট যেদিকে আইআর ও ঠিক একই দিকেই হবে, তাহলে এটা হয়ে গেল আমার আইআর এ। আই এক্সেস ইন জেনারেলি এদিকে যাইতো, যেহেতু ওর সাথে যে আছে ও 90 ডিগ্রি ঘুরে যাবে, ওর ডিরেকশন হয়ে গেল এদিকে। এবং ইনিশিয়াল থেকে টার্মিনাল পর্যন্ত আমি এখন যোগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি ইএ। ঠিক আছে, এবং রেফারেন্সের সাথে ই এর যে অ্যাঙ্গেল সেটা হয়ে গেল আমার ডেল। ঠিক আছে, তো এখানে কিছু মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে দেখো, যখন তোমার রেজিস্টিভ লোড ছিল, চোখেই দেখা যাচ্ছে, দেখো তো কার সাইজ বলো, ভি ফাইভ সাইজ বড় না ই এর সাইজ বড়? সাইজ যদি চিন্তা করো, ভি ফাইভ বড় না ই এ বড়? ইয়ে বড়। ই এ বড়, তার মানে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে জেনারেটেড ভোল্টেজ ই এর চাইতে টার্মিনাল ভোল্টেজ ভি ফাইভ কি হয়, ছোট হয়। ঠিক আছে, আর যখন ইন্ডাকটিভ লোড হয় তখন এখানেও যদি দেখো ই এ বড় না ভি ফাইভ বড়? স্যার ইয়ে ইয়ে বড়। বড়। তার মানে ইন্ডাকটিভ লোড হইলে জেনারেটেড ভোল্টেজ বড় হয়, টার্মিনাল ভোল্টেজ কম হয়, এবং এটাই স্বাভাবিক। জেনারেট ভোল্টেজ বেশি হবে, টার্মিনাল ভোল্টেজ কম হবে ড্রপের কারণে। কিন্তু মজার বিষয় হচ্ছে ক্যাপাসিটিভ লোডে আমরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, বা প্র্যাকটিক্যালিও যদি আমরা দেখি, আমরা অলরেডি এটা ল্যাবও মনে হয় করছি। এখানে দেখো তো কে বড়? স্যার বি ফাইভ। এটা ইজিলি বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, তুমি যদি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করো, বেশি ক্যাপাসিটিভ লোড দাও, তাহলে কি হবে, আই আর ওইদিকে চলে আসবে না? ইয়েস স্যার। এটাকে ভেরি করে তুমি কি করতে পারবা, তুমি চাইলে এখানে উল্টা ঘটনা ঘটাইতে পারবা, যে ই এ ছোট ভি ফাইভ বড়, অর্থাৎ জেনারেটেড ভোল্টেজের চাইতে টার্মিনাল ভোল্টেজ বেশি হয়ে যাবে, এটা তুমি করতে পারবা। অর্থাৎ ক্যাপাসিটিভ লোড থাকলে ম্যাক্সিমাম কেসে কি হয়, টার্মিনাল ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজের সাথে বেশি হয়ে যায়, মানে যা ভোল্টেজ জেনারেট হয় নাই তার চেয়ে বেশি এখন টার্মিনালে চলে আসলো, কারণ এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লিডিং। তো পাওয়ার ফ্যাক্টর লিডিং হলে কি হয়, এই অ্যাঙ্গেলটা কন্ট্রিবিউট করে, এই অ্যাঙ্গেলটা সার্কিটের পুরা হিসাব নিকাশের ক্যালকুলেশনে কিন্তু পাল্টাই দিচ্ছে। ঠিক আছে, দেখো ভেক্টর ডায়াগ্রাম কোথা থেকে কোথায় চলে আসছে। ভেক্টর ডায়াগ্রাম এখানে ছিল সহজ সরল নাকি, এখানে এসে সে একটু জটিল হয়ে গেছে, যেহেতু কারেন্ট নিচ দিকে চলে গেল। এখানে আসার পরে কি, সে আরো দুষ্টামি শুরু করে দিচ্ছে, ভেক্টর ডায়াগ্রামের চেহারা এখানে আরো জটিল হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে, ই আর ভি এর মধ্যে রিলেশন আমরা কি করতে পারি, বিভিন্ন রকম রিলেশন তৈরি করতে পারি। এই জন্য আমরা যখন ভোল্টেজ রেগুলেশনের একটা ল্যাব করছিলাম, তখন আমরা দেখছিলাম যে রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোডে আমার রেগুলেশন আসছিল পজিটিভ, আর ক্যাপাসিটিভ লোডে রেগুলেশন চলে আসছিল নেগেটিভ, কারণ এর টার্মিনাল ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজ চেয়ে বেশি চলে আসছিল। ঠিক স্যার আছে, এটা কি ভালো? এটা ভালো কি খারাপ এটার লেকচার আমরা এখনো আসি নাই, এটা আমরা ফার্দার লেকচারে ডিসকাস করব, যে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা এখন জাস্ট প্রপার্টি গুলো বোঝার চেষ্টা করতেছি। ওকে স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা?